দারুণ এক প্রাকৃতিক পরিবেশ নিয়ে তৈরি হয়েছে এই রাঢ় অঞ্চল। কোথাও দেখা মেলে হরিণের দল, কোথাও হেঁটে চলে ময়ূর, কোথাও বা শুকনো নদের বুকে কাশফুলের ঘনঘটা। আর দূর থেকে আপনাদেরকে কাশবন দেখালাম, আর কাশবনের ভেতরে ঢুকবো না, এটা হতে পারে? কাকসার এই জঙ্গলেই দেখা মেলে বুনো লতাপাতা, শাল, সেগুন আর মহুয়ার বৃক্ষ। এখানে জঙ্গলের মধ্যে থেকে হেঁটে যেতে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। লালমাটির এই জঙ্গলেই লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস। এখানেই প্রথম বাংলার দুর্গাপুজো আয়োজিত হয়েছিল। যত ভেতরে যাচ্ছি আরো সুন্দর লাগছে। কলকাতার একদমই কাছে একদিনের ছুটিতে ঘুরে নেওয়া যেতেই পারে এই লালমাটির গড় জঙ্গল। আজ আমরা রয়েছি দুর্গাপুর স্টেশনে। এই স্টেশনের থেকে জাস্ট কিছুটা দূরেই রয়েছে শাল, সেগুন, মহুয়া গাছে মোড়া এক অপূর্ব ঘন জঙ্গল। আর সেখানেই নাকি বাংলার প্রথম দুর্গাপুজো আয়োজিত হয়েছিল। সেই জঙ্গলের নাম গড় জঙ্গল। আজ ঘুরবো সেই গড় জঙ্গলেই। কিভাবে যাচ্ছি সবটা জানাবো, সঙ্গে থাকুন। আমরা এই দুর্গাপুর স্টেশনের থেকে বাইরে এলাম। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সবই। তো আমরা ভাবছিলাম যে অটোতেই যাব, অটো রিজার্ভ করে, কিন্তু অটো স্ট্যান্ডে কথা বললাম। তো অটো স্ট্যান্ডে কথা বলে বুঝলাম যে ওরা একটু হাই চার্জ করছে, মানে ওই ১,৫০০ মতো চার্জ করছে যদি রিজার্ভ করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা অটো রিজার্ভ করেও যেতে পারেন। আবার আরেকটা অপশন হলো এখান থেকে বাসে করে মুচিপাড়া যেতে পারেন, সেখান থেকেও কিছু রিজার্ভ করা যেতে পারে, সেটা আমরা দেখছি। মানে আমরা ভাবছি যে আমরা বাসে করে মুচিপাড়া যাব এবং সেখান থেকে কিছু বুক করব। তো বাসে করে গেলে অনেকটা কম পড়বে। তো আপাতত যাই, দেখি কি হয়। আচ্ছা, আপনারা যারা বাসে করে যাবেন তাদের জন্য বলে রাখি, এই 8B বাসটাই কিন্তু যাবে মুচিপাড়া হয়ে। সময় নেবে 20 মিনিট আর ভাড়া মাথাপিছু 20 টাকা। বাসে করে আমরা নেমে পড়েছি মুচিপাড়া মোড়ে। এটাই হলো মুচিপাড়া মোড়। তো এখানে অটো স্ট্যান্ড রয়েছে, অটো রিজার্ভ করেও আপনারা যেতে পারেন বা বাসেও যেতে পারেন। বাসে ভাড়া কম পড়বে, সেক্ষেত্রে আপনারা শ্যামারূপা মন্দিরে নেমে টোটো করে বাকিটা ঘুরে নিতে পারেন। আর আমরা আপাতত অটোই রিজার্ভ করেছি। একটু হাই প্রাইস হচ্ছে, মানে আমাদের থেকে 1200 নিচ্ছে, তবু অটোতেই যাবো এখন। রিজার্ভ করার একটি কারণ হলো আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল আর আমাদের তাড়াতাড়ি পৌঁছানোর দরকার আছে। যাই হোক, কিছুটা দূর এগোতেই রাস্তার দুধারের প্রকৃতির শোভা উপলব্ধি করতে লাগলাম আমরা। আমরা অটো একটু দাঁড় করিয়ে এই জায়গাটায় নামলাম। আমরা এই মেন রাস্তাটা ধরে আসছিলাম, তার ঠিক ডান দিক থেকেই এই রাস্তাটা ঢুকে যাচ্ছে। এখান থেকেই গড় জঙ্গলের শুরু। এই রাস্তাটা আগে কিন্তু লাল মাটির ছিল, এখন দেখছি ঢালাইয়ের কাজ চলছে। তো চারিদিকটা ভীষণ সুন্দর, শাল, সেগুন, মহুয়া, বিভিন্ন গাছের সমারোহ, দারুণ লাগছে। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের, দুর্গাপুর স্টেশন থেকে আপনারা বাস ধরে, মানে জয়দেবের বাস ধরে এখানে আসতে পারেন। এই মেন রাস্তাটা জয়দেবের দিকেই যাচ্ছে। তো সেই বাসে করে এসে আপনারা এই মোড়ে নেমে যেতে পারেন। এই মোড়টা হচ্ছে শ্যামারূপার মোড়, শ্যামারূপা মন্দিরের মোড়। টোটো নিতে গেলে সনকা কলেজের মোড় থেকেই নিতে হবে, যেটি এই মোড়ে পৌঁছানোর আগেই পড়বে। অটোটা আবার দাঁড় করাতে বাধ্য হলাম, কারণ এই জায়গাটা দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে যতদূর যেদিকে চোখ যাচ্ছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর কালকেই বৃষ্টি হয়েছে, তাই সবুজ রংটা আরো ফুটে উঠেছে চারিদিকে। আর লাল মাটির রাস্তা এখন সেই অর্থে আর নেই, কারণ বেশিরভাগ জায়গাটাই বাঁধিয়ে দেওয়া হয়েছে, ঢালাইয়ের কাজ চলছে, আগেই বললাম। তবে এই সরু সরু কিছু লাল মাটির রাস্তা সাইড থেকে চলে যাচ্ছে। তো সেখানেই শুধু আপনারা দেখতে পাবেন লাল মাটির রাস্তা। আর চারিদিকে এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, পুরো নিস্তব্ধ জায়গাটা। এরকম একটা জায়গায় যদি প্রকৃতিকে উপলব্ধি না করলাম, তাহলে আর কেন এলাম। শুরুতেই দারুণ লাগছে। এখানে কিছুটা সময় কাটিয়ে প্রথমেই আমরা চললাম মেধস আশ্রমের দিকে।
জঙ্গলের মধ্যেই শ্যামারূপা মন্দিরের একেবারে গা ঘেঁষে রয়েছে মেধস মুনির আশ্রম। ওই যে দেখুন বট গাছ, কত গাছগাছালির মধ্যে লাল মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই মেধস মুনির আশ্রম। আজকে এখানেও বহু মানুষের সমাগম হয়েছে, মানুষ প্রচুর রয়েছে, দেখুন গাড়ি পার্ক করা রয়েছে এখানে। এখানকার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন হনুমানজির মন্দির। আর আমার ঠিক ডান দিকেই রয়েছে একটি পুরনো দিনের মানে সত্য যুগের আমলে প্রতিষ্ঠিত দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির নিয়ে কিন্তু অনেক বড় একটা গল্প আছে, সবটা জানাবো আপনাদের। তার আগে বলি, এই হনুমানজির মন্দিরের ঠিক পেছনে একটা স্ট্রাকচার দেখতে পাবেন। সেই স্ট্রাকচারটা হচ্ছে অনেক বহুকাল আগে অ্যাকচুয়ালি এখানে হোমকুণ্ড ছিল, কিন্তু এখন আর এখানে হোমযজ্ঞ হয় না, ইউজ হয় না স্ট্রাকচারটা, বরঞ্চ এই দুর্গা মন্দিরের নিচেই একটা জায়গায় ব্যবস্থা করা আছে হোমের। এই মন্দির নিয়ে অনেক পৌরাণিক কাহিনী তো রয়েছে, তার সঙ্গে এই মন্দিরে মায়ের মূর্তি নিয়েও কিন্তু একটি বিশেষত্ব রয়েছে। অন্যান্য সব জায়গায় দেবী দুর্গা মায়ের মূর্তিতে কিন্তু আমরা দশভুজা দেখতে পারি, কিন্তু এখানে মা কিন্তু অষ্টভুজা। আর এমনকি এটাও শোনা যায় যে ইংরেজ আমলে বহু বিপ্লবীরা এই মায়ের মূর্তিকে ভারত মাতার মূর্তি হিসেবে পুজো করতেন। এমনকি লোকমুখে প্রচলিত রয়েছে যে দেবী চৌধুরানীও নাকি এখানে এসে অষ্টভুজা মাকে পুজো দিতেন। এই মন্দিরের যে হোমকুণ্ড রয়েছে সেই আগুন কিন্তু প্রায় সবসময় কম বেশি প্রজ্বলিত থাকে। এই মেধস মুনির আশ্রমের পৌরাণিক গুরুত্ব কিন্তু বিশাল। এখানকার গল্প সোজা উঠে আসছে মার্কেন্ডেয় পুরাণ এবং ধর্মমঙ্গল থেকে। বলা হয় যে বহুকাল আগে বলিপুর অর্থাৎ বর্তমানের বোলপুর, সেখানকার রাজা ছিলেন সুরথ রাজা। তিনি ভাগ্যের ফেরে তার রাজত্ব হারিয়ে ফেলেন এবং অন্যদিকে আরেকজন বণিক ছিলেন, তিনি তার ব্যবসা হারান। তার নাম ছিল সমাধি বৈশ্য। তারা এক সময় একত্রিত হয়ে আসেন এই মেধস মুনির আশ্রমে এবং এই মেধস মুনির কাছ থেকেই রাজা সুরথ দেবী মাহাত্ম্য সম্পর্কে অবগত হন। এরপর তিনি বসন্তকালে দুর্গাপুজো সূচনা করেন। আর এই দুর্গাপুজোই কিন্তু বাসন্তী পুজো নামে আজও প্রচলিত এবং তিনিই ছিলেন একজন প্রথম রাজা বাংলায় যিনি প্রথম দুর্গাপুজোর সূচনা করেছিলেন। এখানে আশপাশে কিন্তু অনেক মন্দির তৈরি করা হয়েছে নতুন নতুন ভাবে, যেমন এই সামনেই দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে, এটা হলো মহাদেবের মন্দির, কিন্তু এখানকার কারুকার্যটা দেখুন কত সুন্দর করে করা হয়েছে। এখানে জঙ্গলের মধ্যে থেকে হেঁটে যেতে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। এই জায়গাটা কিন্তু দারুণ। আর এই গাছটা কিন্তু দেখুন, যে বিশাল বড় এই তেঁতুল গাছটা, এটা কিন্তু 400-500 বছরের পুরনো গাছ। আর এই গাছটার একটা বিশেষত্ব রয়েছে, মানে গাছটার ভেতরের অংশটা পুরোটা কিন্তু ফোঁপড়া, কিন্তু ওপর থেকে দেখুন চারিদিক থেকে কি সতেজ, গাছটা পুরো সবুজ। ভেতরটায় কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এবার সাপ খোপও থাকতে পারে, তাই বেশি ঘাটাঘাটি করাটা ঠিক হবে না। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়, মানে শব্দে বর্ণনা করা যায় না। যত ভেতরে যাচ্ছি আরো সুন্দর লাগছে, যত দূর চোখ যাচ্ছে শুধু গাছ আর গাছ। আর যেটা সব থেকে বেশি আমার মুগ্ধ করছে সেটা হচ্ছে আমি এখানে এসে মনে হচ্ছে যেন ডুয়ার্সের কোনো ফরেস্টের মধ্যে রয়েছি। যদিও সেটা আমার মত, সকলের নাই মনে হতে পারে, তবে আমি দাবি করে বলতে পারি এই জায়গাটা অপূর্ব লাগবে। আচ্ছা, এখানে যারা আসবেন তারা কিন্তু নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ভোগ পেতে পারেন। 1991 সালে যোগীরাজ ব্রহ্মানন্দগিরি মহারাজ এই মেধস মুনির আশ্রম সম্পর্কে জানতে পারেন এবং তিনি 1994 সালে এই জঙ্গলের মাঝে এসে পৌঁছান। তিনি দেখতে পান স্তূপে ঢাকা, ঢিপিতে ঢাকা একটি প্রাচীন মন্দির এবং তারপরেই খোঁড়াখুড়ির কাজ শুরু হয় এবং গবেষণাও শুরু হয়। এরপর এই জায়গায় কিন্তু প্রচুর মানুষ পিকনিকও করতে আসে, মানে এই গড় জঙ্গলে।
ঘুরতে আসবেন বা পিকনিক করতে আসবেন তারা এখানে জলের ব্যবস্থা পেয়ে যাবেন, শৌচাগারেরও সমস্ত রকমের ব্যবস্থা আছে, এমনকি বসারও ব্যবস্থা রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না। মেধস আশ্রম থেকে পায়ে হাঁটা 1 মিনিটের দূরত্বেই রয়েছে শ্যামারূপা মায়ের স্থান। ঘন জঙ্গলের মধ্যে রয়েছে এই শ্যামারূপা মায়ের মন্দির। এই মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি আজকে পুরো মহালয়ার দিনে, তাই বেশ ভিড় হয়েছে, মানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তবে এই মুহূর্তে সমস্ত মানুষ চলে গেছে ওই পাশে, কারণ ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তবে এই মন্দির নিয়ে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। বিষ্ণুপুর এবং থেরোয়ারি অঞ্চলের মধ্যে যে জঙ্গলময় অঞ্চলটি ছিল সেখানে তৈরি করেছিলেন ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ নামে একজন মহারাজা এই শ্যামারূপা মায়ের মন্দির। এই মন্দিরটিতে তিনি অ্যাকচুয়ালি দুর্গা মায়ের মন্দির বা মূর্তি স্থাপন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে এটি শ্যামারূপা মায়ের মন্দির নামে পরিচিতি লাভ করেছে। শ্যামারূপা মায়ের মন্দিরের গর্ভগৃহে সুপ্রতিষ্ঠিত রয়েছে দুর্গা মূর্তি, সুদর্শনা দুর্গা মূর্তি। এই মূর্তি কিন্তু শ্বেত পাথরের আর উচ্চতায় 10-12 ইঞ্চির হবে। শ্যামারূপা মন্দিরের নাম অনুসারে এই জায়গার নাম হয় শ্যামারূপা গড়। এই শ্যামারূপা গড়েরই পার্শ্ববর্তী অঞ্চলে ইছাই ঘোষের রাজবাড়ির বিভিন্ন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে বলে শোনা যায়। তবে আমরা এখন চারিদিকে সেই ধ্বংসাবশেষ খোঁজার অনেক চেষ্টা করছি, সেরকম কিছু এখন আর নেই, সবই অতীত। এই ঢিপি পড়ে রয়েছে বেশ কিছু, সেই থেকেই আমরা বুঝতে পারছি যে অতীতের স্মৃতি বহন করে যাচ্ছে এই লাল মাটির ঢিপি। জায়গায় জায়গায় শুধু দেখা যাচ্ছে উইয়ের ঢিপি। গড় তো বেসিক্যালি এখন আর নেই, তবু মানুষ এই উঁচু জায়গাগুলোকেই মনে করে যে সেই গড়ের প্রাচীর। ইতিহাস বলে ইছাই ঘোষ এবং লাউ সেনের যুদ্ধে যখন ইছাই ঘোষকে পরাজিত করে দেন এবং নিহত করে দেন লাউ সেন, তারপর লাউ সেনের অনুচারীরা ইছাই ঘোষের দুর্গা মূর্তি অজয় নদীতে বিসর্জন দিয়ে দেন। এরপর আরো একটি দুর্গা মূর্তি এই মন্দিরে স্থাপন করা হয়েছিল, কিন্তু সেই মূর্তিও আর থাকে না। বহুকাল পরে আবার একটি মূর্তি স্থাপন করা হয়, যেটি আজও এখানে পুজো দেওয়া হয়, নিত্য পুজো হয় এই মন্দিরে। আপনারা এলে সেই মূর্তি দেখতে পাবেন। দারুণ সুন্দর জায়গা, পুরো চারিদিকে সবুজ ঘন জঙ্গল, আর আমি এখানে শাল গাছ দেখতে পাচ্ছি, এগুলো সব শাল পাতা। আর এই ঘন জঙ্গলের মধ্যে রয়েছে এই শ্যামারূপা মায়ের মন্দির। ও হ্যাঁ, এই মন্দির প্রাঙ্গণে কিন্তু একটা হাড়িকাঠ রয়েছে। এই হাড়িকাঠ নিয়ে আবার একটা লোকমুখে প্রচলিত গল্প রয়েছে, যে বলা হয় অনেক কাল আগে, বহুকাল আগে অ্যাকচুয়ালি, এই মন্দিরে নাকি কাপালিক এসে বসবাস করতেন এবং তিনি এখানে সাধনা করতেন, এবং সেই সাধনার জন্যই নাকি তিনি প্রচুর মানুষের নরবলি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে অজয় নদীর ওপারে রয়েছে কেন্দুলি গ্রাম, সেই কেন্দুলি গ্রাম থেকে আসেন কবি জয়দেব। কবি জয়দেবকে আমরা সকলেই চিনি, তিনি হলেন গীত গোবিন্দের রচয়িতা। সেই কবি জয়দেব এখানে আসেন শ্যামা মায়ের দর্শন করতে। সেখানে এসে তিনি কাপালিককে বলেন যে আপনি যদি আমাকে শ্যামা মায়ের সাক্ষাৎ দর্শন দিতে পারেন, তাহলে আমি শাক্ত ধর্মের প্রতি বিশ্বাসী হতে থাকবো, কারণ তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের উপাসক। তো তিনি এই কথা যখন বলেন, তখন কাপালিকও বলেন যে আমি ডেফিনেটলি চেষ্টা করব, কিন্তু আরো একটা শর্ত ছিল। কবি জয়দেব বলেন যে যদি আপনি তাতে ব্যর্থ হন, তাহলে আমি আপনাকে সাক্ষাৎ কৃষ্ণের দর্শন দেব, এবং তার পরিবর্তে আপনাকে কিন্তু এখানে নরবলি বন্ধ করতে হবে। যথারীতি সেই চেষ্টায় লেগে পড়েন কাপালিক, কিন্তু কাপালিক ব্যর্থ হন। কিন্তু তারপরে শুরু হয় আসল মজা, অর্থাৎ জয়দেব, কবি জয়দেব তার আকুল প্রার্থনার মাধ্যমে শ্যামা মাকে শ্যাম রূপে দর্শন করান কাপালিককে, এবং কাপালিক কিন্তু বৈষ্ণব ধর্মের কাছে সমর্পণ করেন এবং নরবলি বন্ধ করে দেন।
নরবলি দেওয়ার জায়গাটা কিন্তু সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়েছে ঠিক এইভাবে। এই স্থানটিতে বর্তমানে প্রচুর মানুষ ভক্তি ভরে পুজোও দেন। শ্যামারূপা মায়ের মন্দির ছেড়ে 3 কিলোমিটার দূরে অজয় নদীর তীরে এবার আমরা যাব ইছাই ঘোষের দেউলে। জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যেতেই আমাদের চোখে পড়লো একটি ময়ূর। ওই যে ময়ূরটি। জানতে পারলাম এই জঙ্গলে নাকি শেয়াল, বনশুয়োরের মতো আরো অনেক প্রাণীই রয়েছে। বুঝতে পারলাম গাড়ি রিজার্ভ করে আসাটাই ঠিক। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ইছাই ঘোষের দেউলে। এটি হলো সেই প্রাচীন ইছাই ঘোষের দেউল। এই গড় জঙ্গলের এক অংশে সুন্দর একটা জঙ্গলে মোড়া রাস্তা দিয়ে এগিয়ে আসলেই পড়বে এই দেউলটি। এই দেউল ঘিরে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। রাঢ়বঙ্গ বা রাঢ় ভূমির কিন্তু বাংলার ইতিহাসে অনেক গুরুত্ব রয়েছে। এই অঞ্চলে বহুকাল আগে লোহার কারিগর বা ঢেকুর সম্প্রদায়রা বসবাস করতেন, সেই কারণে এই এলাকার নাম ছিল ঢেকুরগড়। ধর্মমঙ্গলের কাব্য থেকে জানা যায় যে এই রাঢ় অঞ্চলের অধিপতি ছিলেন বিশাল শক্তিশালী সামন্ত রাজা ইছাই ঘোষ। তিনি ছিলেন শ্রীচণ্ডীর বরপ্রাপ্ত এবং তিনি মনে করতেন যে তিনি অজেয়। তিনি দিনে দিনে ভীষণ স্বৈরাচারী হয়ে ওঠেন এবং তাকে হারাতেই যুদ্ধে অগ্রসর হন আরেকজন রাজা কর্ণসেন। কিন্তু সেই যুদ্ধে কর্ণসেন হেরে যান আর ইছাই ঘোষ জয়ী হন। আর সেই কারণেই নিদর্শন স্বরূপ, অর্থাৎ জেতার নিদর্শন স্বরূপ ইছাই ঘোষ তার আরাধ্য দেবতা শিবের নামে তৈরি করেন একটি রেগ দেউল। যেই রেগ দেউলটি হলো আজকের দিনে ইছাই ঘোষের দেউল। ইছাই ঘোষের এই রেগ দেউলটি টেরাকোটার কারুকার্য করা। এই রেগ দেউলটির উচ্চতা প্রায় 100 ফুটের কাছাকাছি হবে। ইছাই ঘোষের সাথে কর্ণসেনের যুদ্ধে যখন কর্ণসেন পরাজিত হন, পরবর্তীকালে কিন্তু ইছাই ঘোষের সাথে আবার কর্ণসেনের পুত্র লাউসেন যুদ্ধে অগ্রসর হন এবং সেই যুদ্ধে কিন্তু লাউসেন জয়ী হন এবং ইছাই ঘোষকে নিহত করেন। এই রাঢ়বঙ্গের ভূমিতে এদের দুজনের বীরত্বের কাহিনী কিন্তু এখনো ছড়িয়ে রয়েছে। ইছাই ঘোষ এবং লাউসেনের যুদ্ধে লাউসেন ইছাই ঘোষকে নিহত করার পর রাগে ক্ষোভে ইছাই ঘোষের সমস্ত গড় ধ্বংসাবশেষ সবকিছু ধ্বংস করে ফেলেন এবং সমস্ত কিছু ধ্বংস করার পরেও এই দেউলটি কিন্তু তিনি অক্ষত রেখেছিলেন, হয়তো শিবের মূর্তি ছিল বলে। গড় জঙ্গলে যারা ঘুরতে আসছেন তারা কিন্তু দেউল পার্কে আসতে একদম ভুলবেন না। অ্যাকচুয়ালি আমাদের হাতে আজকে বেশি সময় নেই, তাই আমরা দেউল পার্কের ভেতরে যেতে পারলাম না। তবে দেউল পার্কের ভেতরে কিন্তু ছোটদের মনোরঞ্জনের অনেক ব্যবস্থা করা আছে। আর এই জায়গাটার ঠিক অপোজিটেই খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আপনারা অনেক হরিণ দেখতে পাবেন, তেমনি আমরা ছাড়া অবস্থায় প্রচুর ময়ূরও দেখতে পেয়েছি। এই অবধি কিভাবে পৌঁছতে হবে সেটা পুরোটাই আপনাদের দেখালাম, আর দুর্গাপুরে কিভাবে পৌঁছবেন সেটা ডেসক্রিপশন বক্সে রইল। আমার পিছনে যে নিচে সাদা অংশটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেঘ নয়, এটা কাশবন। অ্যাকচুয়ালি এই জায়গাটা দিয়েই অজয় নদ বয়ে যায়, কিন্তু এটা তো অজয় নদটা অ্যাকচুয়ালি বর্ষাকালের জলে ভরে থাকে, কিন্তু এটা শরৎকাল, তাই এখানে নদীর তটেই বিভিন্ন জায়গায় কাশবন হয়ে রয়েছে। আর একদম দূরে, আমি জানি না আপনারা ক্যামেরার লেন্সে ধরা পড়ছে কিনা, অজয় নদের কিছুটা জলের অংশ দেখা যাচ্ছে, সেটা আমি চোখে দেখতে পাচ্ছি, চেষ্টা করছি আপনাদেরও দেখানোর। আর সেই অজয় নদের ওই পাড়টায় রয়েছে কবি জয়দেবের কেন্দুলি গ্রাম, আর এই পারে রয়েছে শাল, সেগুন, অর্জুন, শিরীষ গাছে মোড়া গা ছমছমে জঙ্গল। আর সেই জঙ্গলের মধ্যে দণ্ডায়মান অবস্থায় রয়েছে ইছাই ঘোষের দেউল, যেটি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম অজয় নদীর মধ্যে। আসলে অজয় নদ এখন শুকিয়ে রয়েছে, যদি নদে জল ভরে থাকতো তাহলে থাকতে পারতাম না, কিন্তু এখানে অল্প অল্প কোনো কোনো জায়গায় জল রয়েছে। আর দূর থেকে আপনাদেরকে কাশবন দেখালাম, আর কাশবনের ভেতরে ঢুকবো না, এটা হতে পারে?
অ্যাকচুয়ালি আমরা শরৎকালে চলে এসেছি এখানে, সেই জন্য এত সুন্দর এই কাশবনের ভিউটা পেলাম। যে কোনো সিজনে তো সেটা সম্ভব না, তবে আমি এইটুকু বলতে পারি যে গড় জঙ্গলের প্রকৃতি আপনাদের ডেফিনেটলি মুগ্ধ করবে যে কোনো সিজনে। তাই সপ্তাহান্তে ছুটি করে অবশ্যই আপনারা এখানে একবার ঘুরে যান। আমি দাবি করে বলছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।